তো প্রথমে আমরা দেখি যে বলের সূত্র, কোনো বস্তুর উপর টানা বা ধাক্কা দেওয়া দ্বারা এর গতির পরিবর্তনকে বল বলে। অর্থাৎ কোনো বস্তুর উপর সেটা টেনে হোক বা ধাক্কা দিয়ে হোক, বস্তুর গতির যদি পরিবর্তন হয় সেটাকে আমরা বল বলতে পারি। দেখো তোমরা এখন একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রে একজন ব্যক্তি একটা বলটাকে ধাক্কা দিচ্ছে। তো ধাক্কা দিয়ে সে কি করছে, সেই বস্তুটাকে সরানোর চেষ্টা করছে। তাহলে এখানে কোন কাজটা সংগঠিত হচ্ছে, এখানে হচ্ছে ধাক্কা সংগঠিত হচ্ছে। অর্থাৎ বল দ্বারা সে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দ্বারা এর গতির পরিবর্তন করার চেষ্টা করছে। পুনরায় আরেকটা চিত্র দেখো, যে এখানে এই ব্যক্তি, প্রথম ব্যক্তি, সে হচ্ছে বলটাকে টানার চেষ্টা করছে। তো যেমনটি আমরা এখানে লিখেছি, বস্তুর উপর টানা বা ধাক্কা, অর্থাৎ একদিকে যেমন ধাক্কা দিচ্ছে আবার অন্যদিকে টানছে। টাইনে কি হচ্ছে, এর গতির পরিবর্তন করছে। অর্থাৎ এ প্রথমে কোন স্থানে ছিল, এই স্থানে ছিল, এবং এখান থেকে সে এই স্থানে চলে যাচ্ছে, এ আরও সামনে চলে যাচ্ছে। অর্থাৎ ধাক্কা বা টানা যে কোনোভাবেই হোক বস্তুর গতির পরিবর্তন করাকে বলে হচ্ছে বল। এরপর দেখো, বল ব্যবস্থার যে সাধারণ নিয়মে লব্ধি বলের মান নির্ণয় করা যায় তাকে বলের সূত্র বা জেনারেল ল অফ ফোর্স বলে। তো যে সাধারণ নিয়মের মাধ্যমে বলের কি নির্ণয় করা যায়, লব্ধির মান নির্ণয় করা যায়। প্রশ্ন হচ্ছে লব্ধিটা কি। এখন লব্ধিটা কি হচ্ছে, যে বল এই যে আমি এইটাকে ধাক্কা দিচ্ছি, এই ব্যক্তি এই সারফেসটাকে ধাক্কা দিচ্ছে। তো ধাক্কা দেওয়ার ফলে এই সারফেসটা তো সহজেই চলে যাচ্ছে না, সে প্রতিরোধ করছে, এই ব্যক্তি ধাক্কাটা প্রতিরোধ করছে। এখন তোমাকে যদি বলা হয় একটা কংক্রিটের দেওয়ালে সারাদিন তুমি ধাক্কা দাও, তুমি কি সেই কংক্রিটের দেওয়ালটাকে বা ওয়ালটাকে ওখান থেকে সরাতে পারবা না। তাহলে যেটা হবে, যে তোমার যে ধাক্কাটা, তোমার যে বলটা, সেই বলটা হচ্ছে ওই কংক্রিটের দেওয়াল প্রতিরোধ করতে পারছে বা প্রতিহত করতে পারছে। এটা হচ্ছে ওই কংক্রিটের দেওয়ালের লব্ধি। অর্থাৎ বস্তুর উপর বল আসলে তার প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটা হচ্ছে বস্তুর লব্ধি। তাহলে বল ব্যবস্থার যে সাধারণ নিয়মে লব্ধি বলের মান নির্ণয় করা যায়, অর্থাৎ বস্তুর উপর বাইরে বল আসলে বস্তু যে অপোজিট মানে ক্ষমতা দিয়ে সেই বলটাকে প্রতিহত করে, সেটা নির্ণয় করা যায়, তাকে বলের সূত্র বা জেনারেল ল অফ ফোর্স বলে। বলের সাধারণ সূত্রগুলো হলো, 1 নম্বর হচ্ছে বলের ত্রিভুজ সূত্র, 2 নম্বর বলের বহুভুজ সূত্র, এবং 3 নম্বর হচ্ছে বলের সামান্তরিকের সূত্র। তো চলো বলের ত্রিভুজ সূত্র দিয়ে দেখি। দেখো, এই বলের ত্রিভুজ সূত্রের নাম থেকে আমরা কি জানতে পারছি, ট্রায়াঙ্গেল ল অফ ফোর্স, অর্থাৎ বলের ত্রিভুজ সূত্র। অর্থাৎ একটা বল মানে ত্রিভুজভাবে কাজ করবে। কিভাবে, আমি দেখো তোমাদের আমি একটা জিনিস বলি। ধরো এখানে একটা বল আছে পি, এখানে একটা বল আছে কিউ, পি এবং কিউ দুইটা বল আছে। এখন এই বল দিয়ে যদি উপরের দিকে কিউ টানে এবং পি এর ডিরেকশন যদি এদিকে থাকে, তাহলে এখানে ও বিন্দু আছে, ও বিন্দুটাকে টানলে বলটা কোন দিকে যাবে, চলো আমরা একটু বিস্তারিত দেখি। এই দেখো, আমরা প্রথমে বলের সূত্রটা পড়ি, এটা একটু ইরেজ করে দিই। যদি দুইটি বল কোনো একটি বস্তুর উপরে একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল হয়, অর্থাৎ যদি দুইটি বল অর্থাৎ দুইটা ফোর্স, দেখো এখানে মনে করো যে এই দিকে একটা ফোর্স আছে পি এবং উপরের দিকে একটা ফোর্স আছে কিউ, এই বলের ডিরেকশন উপরের দিকে আর এই বলের ডিরেকশন হচ্ছে এই দিকে। তো যদি দুইটি বল কোনো একটি বস্তুর উপর একটি বিন্দুতে ক্রিয়াশীল হয় এবং দুইটি বল কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুইটি বাহু দ্বারা নির্দেশিত হয়, অর্থাৎ এটা যদি আমি বাইরে লিখি তাহলে এরকম হবে, একটা বল পি এবং অপর একটি বল কিউ। অর্থাৎ এখানে দেখো যে এটা মিলতেছে কিনা, যে সূত্রে যা বলছে যে যদি দুইটি বল কোনো একটি বস্তুর একটি বিন্দুতে ক্রিয়াশীল হয়, মনে করো এইটা বস্তুর একটা বিন্দু, এই বিন্দুতে কয়টা বল কাজ করছে, দুইটা বল, একটা হচ্ছে পি বল আর একটা কিউ বল। তাহলে সূত্রের এই অংশটুকু আমি বুঝছি, যদি দুইটি বল কোনো একটি বস্তুর উপর একটি বিন্দুতে ক্রিয়াশীল হয়, দুইটা বল একটা বস্তুর উপর একটা বিন্দুতে ক্রিয়াশীল হয়েছে, এই সেই ও বিন্দু, এবং এই দুইটি বল কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুইটি বাহু দ্বারা নির্দেশিত। তাহলে এখন আমরা যদি এটাকে একটা ত্রিভুজ বানাই, তাহলে এই দুইটা বল ত্রিভুজের দুইটি বাহু দ্বারা নির্দেশিত হচ্ছে, এদের লব্ধির মান ও দিক ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু দ্বারা সূচিত হবে। অর্থাৎ এই যে দুইটা বস্তু, এই যে দুইটা বল আছে পি এবং কিউ, এই বলের লব্ধি হবে হচ্ছে এই তৃতীয় বাহু দ্বারা সূচিত হবে। বলছে এদের লব্ধির মান ও দিক, অর্থাৎ পি কিউ ও পি বলের লব্ধির মান ও দিক
ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু দ্বারা সূচিত হবে। তার মানে এখন এদের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুকে, এই যে এই বাহুটা হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু, একে বলে হচ্ছে বলের ত্রিভুজ সূত্র। তো যেহেতু এখানে একটা ত্রিভুজ গঠন করা হয়েছে, এই জন্যই বলের সূত্রের নাম দেওয়া হয়েছে বলের ত্রিভুজ সূত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, মনে করো তুমি এখানে পিতে দাঁড়িয়ে আসো এবং তোমার বন্ধু কিউতে দাঁড়িয়ে আসে। তাহলে তোমরা যদি এখন পি থেকে তুমি যদি এই বলটাকে, এই বস্তুটাকে টানো, এই যে মনে করো এখানে একটা ও বস্তু আছে এবং তোমার বন্ধু কিউ এই বলটাকে টানে, তাহলে এটা কোন দিকে যাবে? তোমার দিকে যাবে না তোমার বন্ধুর দিকে যাবে? দেখো এখানকার যে কাজটা হবে কিছুটা এইরকম হবে। আচ্ছা, আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এটা তো এই দেখো, ভালো করে তোমরা চিত্রটা দেখো। এই যে দেখো, একটা বলের ডিরেকশন কিউ এর দিকে, একটা বল পি এর দিকে। এখন তুমি আর তোমার বন্ধু মিলে যদি বলটাকে টানো, তাহলে সে কিছুটা কি হবে, যে এই রকম উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। দেখেছো? আচ্ছা, এখন সে যদি এইভাবে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, এভাবে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তখন এই যে উপরের দিকে সে যাওয়ার চেষ্টা করছে, সেটাকে প্রতিরোধ করার জন্য তোমার কি করতে হবে? দেখো চিত্রটা ভালো করে দেখো। সেটাকে প্রতিরোধ করার জন্য তোমাকে কি করতে হবে? এই বরাবর একটা বল নিতে হবে। অর্থাৎ দেখছো এই ত্রিভুজের মতো, যে এদিক থেকে তুমি পি দ্বারা এবং এদিক থেকে তুমি কিউ দ্বারা এরকম একটা বক্সকে টানতেছো, সে উপরের দিকে চলে যাচ্ছে। আর এই বক্সটাকে যদি এই জায়গায় স্থির রাখতে হয়, তাহলে অপোজিট দিক থেকে একটা বল তোমার এখানে প্রয়োগ করতে হবে, যে বলের ডিরেকশনটা ঠিক এই বলের উল্টো থাকবে। এটাই হচ্ছে বলের ত্রিভুজ সূত্র। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখি বলের বহুভুজ সূত্র। তো বলের বহুভুজ সূত্র কি? এখানে বলের সূত্র থেকে আমরা কি বুঝছি? দেখো, বলের ত্রিভুজ সূত্র অনেকে মনে রাখতে পারে না, বলের বহুভুজ সূত্র মনে রাখতে পারে না। এটা কিন্তু একদম সহজ, তুমি যদি একটু বুঝে পড়ো দেখো, দেখবা মনে থাকবে। তো বলের বহুভুজ সূত্র কি? বহুভুজ অর্থাৎ এটা এমন একটা সূত্র যেখানে অনেকগুলো ভুজ থাকবে। কিভাবে? দেখো, যদি কয়েকটি বল কোনো একটির উপর নির্দিষ্টভাবে ক্রিয়াশীল হয়, তাহলে যদি কয়েকটি বল কোনো একটি বস্তুর ওপর নির্দিষ্টভাবে ক্রিয়াশীল হয় এবং এদের মান ও দিক একই ক্রমে একটি বহুভুজের বাহু দ্বারা নির্দেশিত হয়, তবে এদের লব্ধি বল বহুভুজের শেষ বাহু দ্বারা বিপরীত ক্রমে নির্দেশিত হবে। এটা বলের বহুভুজ সূত্র। তো এইভাবে যদি তোমরা মুখস্থ করো, তোমরা কিছুই বুঝতে পারবে না। চলো আমরা একে একে বোঝাই। বলছে যদি কয়েকটি বল কোনো একটি বস্তুর উপর নির্দিষ্টভাবে ক্রিয়াশীল হয়, মনে করো যে এখানে এই মাঝখানে একটা বস্তু আছে এ, এই বস্তুর ওপরে P1, P2, P3, P4 এই ধরনের চারটা বল ক্রিয়াশীল আছে। তো এদের মান ও দিক অর্থাৎ P1, P2, P3 এবং P4 এর মান এবং দিক একটি বহুভুজের বাহু দ্বারা নির্দেশিত হয়। তো এটা একটা বহুভুজ আমরা দেখতে পাচ্ছি, যে P1, P2, P3, P4। তো এইটাকে যদি আমরা একটা বহুভুজের রূপ দিই, কীরকম হবে দেখো। এই যে দেখো, এখন এই পিটা ঠিক এই রেখার প্যারালাল। দেখো আমরা যদি একটু ব্যাকে যাই, দেখো এই পি থেকে ঠিক এই রেখার প্যারালালই আমরা একটা পি রাখছি, অর্থাৎ সমান্তরাল। এবার এই যে P2 যার ডিরেকশন উপরের দিকে, এই রেখার প্যারালালই আমরা এখানে আঁকবো, অনেকটা এরকম হবে। এই দেখো, তাহলে এই P2টা কি? এই পি প্যারালাল। এবার আমরা তাহলে P3 প্যারালালটা করি। এই দেখো, তো এই প্যারালালটা P3 জাস্ট এখান থেকে এখানে আসলো। এবার আমাদের আছে কি P4, আমরা P4 এর প্যারালালটা করলাম। দেখো এইরকম একটা চিত্র দাঁড়ালো। তাহলে বলছে, তো প্রথম আমরা কোন বলগুলো নিয়েছিলাম? P1, P2, P3 এবং P4। যদি কয়েকটি বল কোনো একটি বস্তুর উপর ক্রিয়াশীল হয় এবং এদের মান ও দিক অর্থাৎ এই যে চারটা বল, এই বলগুলোর মান ও দিক একই ক্রমে একটি বহুভুজের বাহু দ্বারা নির্দেশিত হয়। দেখো এটা একটা বহুভুজ না? তো বহুভুজের P1, P2, P3 এবং P4 এই চারটা বাহু দ্বারা এই মানগুলো নির্দেশিত হচ্ছে, তবে এদের লব্ধি অর্থাৎ এই বলগুলোকে রেজিস্ট যে করতে পারবে, এই বলগুলোর লব্ধি ওই বহুভুজের শেষ বাহু দ্বারা বিপরীত ক্রমে নির্দেশিত হবে। অর্থাৎ এই বহুভুজের, তাহলে এই বহুভুজের আর একটা বাহু কোথায় হবে? এই যে এই বরাবর, এই যে এই ডটেড আমি যদি হালকা করে এই বরাবর হবে। এবং কি বলছে? ওই বহুভুজের শেষ বাহু দ্বারা বিপরীত ক্রমে, অর্থাৎ এই যে এই বলগুলোর ডিরেকশন দেখো, এই বলগুলোর ডিরেকশন কি? ডানে, এটা ঠিক ডানে, এটার ডিরেকশন ডানে, এটার ডিরেকশন ডানে। তাহলে বহুভুজের শেষ বাহু দ্বারা বিপরীত ক্রমে, অতএব এর ডিরেকশন কীরকম হবে?
এর ডিরেকশন তো এই দিকে আসছে, এই দেখো এরকম ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসছে, তাই না? তাহলে এখন যে বলটা আমরা লাগাবো সেই বলের ডিরেকশন হবে হচ্ছে এই রকম উপর দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। এইবার দেখো, দেখছো এই বলটা তাহলে কোথা থেকে আসছে? এই যে, তাহলে এই পুরো বহুভুজের ভিতরে এই বহুভুজের লব্ধি কোনটা? লব্ধি হচ্ছে P5। তাহলে P5 সমান সমান আমরা এখানে কি লিখতে পারি? লব্ধি। বোঝা গেছে বলের বহুভুজ সূত্র? দেখো, যদি কয়েকটি বল কোনো একটির ওপর নির্দিষ্টভাবে ক্রিয়াশীল হয়, তাহলে একটি বস্তুর ওপর কয়েকটি বল ক্রিয়াশীল, P1 P2 P3 P4 ক্রিয়াশীল হচ্ছে, এদের মান ও দিক একই ক্রমে একটি বহুভুজের বাহু দ্বারা নির্দেশিত হচ্ছে। তাহলে এদের মান ও দিক একটা বহুভুজের বিভিন্ন বাহু, যেমন P1 P2 P3 P4 বাহু দ্বারা নির্দেশিত হচ্ছে, তবে এদের লব্ধি বল ওই বহুভুজের শেষ বাহু দ্বারা। তাহলে বহুভুজের শেষ বাহু কোনটা? এই P5। তো এদের লব্ধি বলটা হবে বহুভুজের শেষ বাহু দ্বারা বিপরীত ক্রমে নির্দেশিত হবে। তো এরা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এটার ডিরেকশন হলো ক্লকওয়াইজ। এই যে এখানে তীর চিহ্ন তোমরা দেখতে পারছো। তো এটাই ছিল হচ্ছে বলের বহুভুজ সূত্র। আশা করি বুঝতে পারছো।